আমরা আজ ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য ও শাসন সম্পর্কে আলোকপাত করব। ছাত্ররা, তোমরা এই বিষয়টি ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে অনুধাবন করবে। আমরা এই অধ্যায়টি যতটা পারব এই আলোচনার মধ্য দিয়ে তুলে ধরব। ভাবত, এমন এক রাজা যিনি যুদ্ধ জিতে গোটা ভারতকে একত্র করেছিলেন, তারপর যুদ্ধ ত্যাগ করে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তিনি কে? হ্যাঁ, আমরা আজ জানব সেই সম্রাট অশোকের কথা এবং মৌর্য সাম্রাজ্যের বিস্ময়কর কাহিনী। আজকের পাঠ সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই অধ্যায়ে আমরা এই বিষয়টি ভালো করে বুঝব এবং সাম্রাজ্য কি, সহজ করে বলে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়, অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা। সেই শাসন এলাকাকেই আমরা সাম্রাজ্য বলি। আর শাসন কি? শাসন হচ্ছে সেই সাম্রাজ্য যিনি পরিচালনা করেন, যে পদ্ধতিতে পরিচালনা করেন, সেই পদ্ধতিটাকে বলা হয় শাসন। আমরা যে সময়কার ইতিহাস পড়ছি, সে প্রাচীন যুগে মূলত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, কিন্তু এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়েও প্রজা কল্যাণকর করা যায়, প্রজা কল্যাণের জন্য বেশ কিছু কাজ করা যায়। এবং রাজতন্ত্রের অন্যতম যে বিষয়টা ছিল, সেই বিষয়টাও আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে কোথাও কোথাও সেটা ঠিকঠাক পরিচালিত হয়নি। অর্থাৎ রাজতন্ত্রের যে মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ বিগ্রহ, যুদ্ধের মধ্য দিয়ে রাজ্য জয়, দেখা যায় যে মৌর্য সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সম্রাট অশোক, তিনি কিন্তু একটি যুদ্ধের পর সেই যুদ্ধনীতি ত্যাগ করেন এবং বিশ্ব মানবতার গান গেয়ে, অহিংসর বাণী দিয়ে সারা পৃথিবীকে তিনি জয় করেছিলেন। এবং বিশ্ব মানবতার গান গেয়ে তিনি বিশ্ব ভ্রাতৃত্বের, বিশ্ব মানবতার এবং বিশ্ব ঐতিহ্য ও বিশ্ব সৌহার্দ্য ছড়িয়ে দিয়েছিলেন। এমন একজন সম্রাট অশোক এবং তার পূর্ববর্তী রাজা চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি প্রথম ঐতিহাসিকভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই মৌর্য সাম্রাজ্য ও অশোকের সম্পর্কে আমরা আজকে এই অধ্যায়ে আলোচনা করব। তোমরা আলোচনার মধ্যে থাকো। আজকের পাঠ সাম্রাজ্য ও শাসন। তাহলে সাম্রাজ্য বলতে আমরা বুঝি বিশাল বড় একটি রাজ্যের সমষ্টি। আমরা এখানে দেখতে পাই প্রাচীন ভারতের 16টি মহাজন পদ, তাদের মধ্যে মগধ শক্তিশালী হয়ে ওঠে। এখান থেকেই গড়ে ওঠে ভারতের বৃহৎ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। কতগুলো পুঞ্জীভূত ছোট ছোট রাজ্য নিয়ে এই সাম্রাজ্য গড়ে ওঠে। 327 খ্রিস্টপূর্ব নাগাদ হিন্দুকুশ পর্বতে অতিক্রম করে গ্রিক বীর আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে আসেন। উপমহাদেশের বিভিন্ন ছোট বড় শাসকদের সাথে তার যুদ্ধ হয়। এদের মধ্যে সে সময় শক্তিশালী রাজা ছিলেন ঝিলাম নদীর তীরে পুরুর সাথে আলেকজান্ডারের তীব্র লড়াই ঘটে। গ্রিক বীর আলেকজান্ডার নানা দেশ জয় করে যখন ভারতের হিন্দুকুশ পর্বতে উপনীত হন এবং ভারত আক্রমণ করার চেষ্টা করেন, তখন এই গ্রিক বীর আলেকজান্ডারের প্রতিরোধ করেন। বিরাট সেনাবাহিনী নিয়ে পুরো আলেকজান্ডারের যুদ্ধ জয়ের
গতিরোধ করে তাকে ভারত জয় করার স্বপ্নকে দিবা স্বপ্নে পরিণত করেন। পরাজিত পুরু গ্রিক বীর আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করেন। আলেকজান্ডার পুরুর এই বীরত্বে মুগ্ধ হয়ে তাকে মুক্তি দেন। আলেকজান্ডার ৩২৫ খ্রিস্টপূর্বে গ্রিসে ফেরার পথে ব্যাবিলনে মৃত্যু ঘটে। এরপর ভারতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আলেকজান্ডার চলে যাওয়ার পর ভারতের শক্তিশালী রাজা ধননন্দ, নন্দ বংশের শেষ রাজা, তাকে উৎখাত করে সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত ছোটবেলা থেকেই বিষ্ণুগুপ্ত তথা কৌটিল্যের কাছে নীতি শিক্ষা, অস্ত্র শিক্ষা এবং যুদ্ধ জয়ের কৌশল ক্রমশ আয়ত্ত করেন। শোনা যায় কৌটিল্য ধননন্দের কাছে অপমানিত হয়ে তিনি রাজ্য ত্যাগ করেন এবং ধননন্দের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তিনি চন্দ্রগুপ্তকে তিলে তিলে গড়ে তোলেন। অবশেষে চন্দ্রগুপ্ত যখন যুব হন, শক্তিশালী একজন যোদ্ধা পরিণত হন, ধননন্দকে আক্রমণ করে নন্দ বংশের পতন ঘটিয়ে তিনি মগধে একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা মৌর্য সাম্রাজ্য নামে পরিচিত। ৩২৫ খ্রিস্টপূর্বে এই সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এই সাম্রাজ্যের মধ্য দিয়েই ভারতের সাম্রাজ্য বিস্তারের সূচনা, কথা আমরা বলতে পারি। অর্থাৎ ঐতিহাসিকভাবে ৩২৫ খ্রিস্টপূর্বের এই সাম্রাজ্য প্রতিষ্ঠা প্রথম সাম্রাজ্য বলে উল্লেখ করা যায়। পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। এই মগধের সিংহাসনে চন্দ্রগুপ্ত মৌর্য আসীন হন। তার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য চাণক্য। চাণক্য তার গ্রন্থ অর্থশাস্ত্রে রাজার কি কর্তব্য, রাজ্য শাসনের ব্যাপারে তিনি বেশ কিছু পরামর্শ দেন এবং এই পরামর্শ মতোই সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্য পরিচালনা করেন। মৌর্য সাম্রাজ্যের প্রশাসন ছিল সুসংগঠিত। সম্রাটের অধীনে মন্ত্রী, আমাত্য, সেনাপতি ও অন্যান্য কর্মচারীরা কাজ করতেন। সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয়েছিল। সাম্রাজ্যের খবরাখবর জানতে চন্দ্রগুপ্ত এবং কৌটিল্য মাঝে মধ্যেই ছদ্মবেশে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। অর্থশাস্ত্র থেকে আমরা জানতে পারি সেই সময় গুপ্তচর ব্যবস্থাও শক্তিশালী ছিল। পাটলিপুত্র ছিল মৌর্যদের রাজধানী। এই পাটলিপুত্রের সৌন্দর্য এবং তার শাসন প্রণালী কৌটিল্য নয়, আরো একজন যিনি তার বর্ণনার মধ্য দিয়ে মৌর্য শাসন ব্যবস্থা প্রশংসা করেছেন, তিনি হলেন গ্রিক দূত মেগাস্থেনিস। মেগাস্থেনিস পাটলিপুত্রে এসেছিলেন। তার বর্ণনাতে ইন্ডিকা নগরের শাসন ব্যবস্থা এবং সমৃদ্ধির কথা আমরা এই মধ্য থেকে জানতে পারি। ইন্ডিকা গ্রন্থে এই নগরের শাসন ব্যবস্থা সমৃদ্ধির বর্ণনা মেগাস্থেনিস দিয়েছেন। সেই সময় বিশাল একটি সৈন্যবাহিনী ছিল মৌর্যদের অন্যতম ভিড়। এছাড়া রাজাকে পরামর্শ দিতে সেই সময় ছিল গুপ্তচর বাহিনী। গুপ্তচরদের মাধ্যমে রাজ্য প্রশাসনের নানা খবরাখবর রাজা নিতেন
এবং রাজ্যকে সুশাসনভাবে শাসনে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র অশোক সিংহাসনে বসেন 261 খ্রিস্টপূর্বে। অশোক একটি যুদ্ধে জড়িয়ে পড়েন। সাম্রাজ্য বিস্তার করতে গেলে নানা যুদ্ধ করতে হয়। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিল এই সময়। খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টাব্দে এই কলিঙ্গ যুদ্ধে অশোক জয়লাভ করেন। কিন্তু কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোককে মর্মাহত করে তোলে। 1 লক্ষের ওপর মানুষ এই যুদ্ধে হতাহত হয়। কলিঙ্গ যুদ্ধের এই ভয়াবহতা সম্রাট অশোককে যুদ্ধ পরিত্যাগ করার মনস্থির করে তোলে। তিনি ব্যাকুল হয়ে ওঠেন। তিনি এই ক্ষতিপূরণ মন থেকে মেনে নিতে পারেননি। সেই সময় এত মানুষের হতাহত, এত রক্ত, এত কান্না হাহাকার তাকে ব্যথিত করে তুলেছিল। ধৌলি নদী এই মানুষের রক্তে লাল হয়ে উঠেছিল, যা অশোককে যুদ্ধ পরিত্যাগ করতে মনস্থির করে তোলে। অশোক যুদ্ধ ত্যাগ করেন। তিনি অহিংস মন্ত্রে দীক্ষিত হবার জন্য মনস্থ করেন। এই সময় বুদ্ধের বাণী তাকে আহুত করে। বুদ্ধং শরণং গচ্ছামি, অর্থাৎ বুদ্ধের শরণে তিনি যাবার জন্য মনস্থির করেছিলেন। বৌদ্ধ সন্ন্যাসীদের লালায়িত বাণী, তাদের অহিংসা মন্ত্র অশোক মেনে নেন। তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি এক নতুন অশোকে পরিণত হন। ইতিহাসে এর আগের অধ্যায়কে বলা হতো চণ্ডাশোক। এখন অশোক হয়ে হলেন একবারে নতুন মানুষ, নতুন অশোক। ভারতবর্ষের এক নতুন অধ্যায় তিনি সূচনা করলেন। সম্রাট অশোক যুদ্ধ নীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন। বুদ্ধের অহিংসা মন্ত্র তিনি দিকে দিকে ছড়িয়ে দেন। এই মন্ত্র এবং অহিংসার বাণী তিনি সাম্রাজ্যের নানা অংশে ছড়িয়ে দেবার জন্য ধর্মভেদী প্রয়োগ করেন। তিনি জনহিতকর কাজ করেছিলেন, বহু জনহিতকর কাজ। সেই সময় তাকে ইতিহাসের অন্যতম শিরোপা দেয়। প্রজাদের মঙ্গলের জন্য তিনি একদিকে যেমন দাতব্য চিকিৎসালয়, কুয়ো খনন, বড় বড় রাস্তাঘাট নির্মাণ, এমনকি দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ তার উদ্যান তিনি তৈরি করেছিলেন। সে সময় ভেষজ চিকিৎসা ছিল প্রসিদ্ধ। সম্রাট অশোক ভেষজ চিকিৎসা যাতে খুব সহজলভ্য হয় এর জন্য নানা দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ আরোহণ করে তিনি বৃক্ষরোপণ করেছিলেন। অশোক তার শিলালিপির মধ্য দিয়ে তার আদেশ, বৌদ্ধের বাণী এবং তার নিজস্ব কিছু নীতি শিক্ষা তিনি প্রয়োগ করেছিলেন। তিনি বলতেন যে অহিংসা হলো মানুষের পরম ধর্ম, অর্থাৎ মানুষকে অহিংসার মধ্য দিয়ে মন জয় করতে হবে। অশোক বেশ কিছু নীতি শিক্ষার কথা বলেছিলেন, যা অশোকের ধম্ম নামে আমরা জানি। তিনি বলেন পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, অহিংসাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ পশু বলি বন্ধ করতে হবে, দাস মজুরদের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে, দয়া, দান, সত্য কথা, এর উপরে তিনি জোর দিয়েছিলেন। তার এই আচরণ আমরা আজও মেনে চলি। সম্রাট অশোক শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও তিনি নানা রকমভাবে বুদ্ধের বাণীকে প্রচার করেছিলেন।
মালয়, সুমাত্রা, সিংহল, ব্রহ্মদেশ এবং পশ্চিম এশিয়ায় ভারতবর্ষের এই মহান সম্রাট তিনি অহিংসা মন্ত্রকে ছড়িয়ে দিয়েছিলেন। যুদ্ধ নয়, মানুষকে মানবতা, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে জয় করতে হয়, এই বাণী আমরা সেই সুপ্রাচীন থেকে জানতে পাই। মৌর্য সাম্রাজ্য খুব একটা ছোট ছিল না। সারা ভারতবর্ষের একটি বৃহৎ অংশ মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। সুবৃহৎ ভারত হয়তো তখন থেকেই গড়ে উঠেছিল। সম্রাট অশোকের শিলালিপি, তার স্তম্ভলিপি আজও আমরা কিন্তু সমানভাবে স্মরণ করে চলি। সারনাথের তার এই স্তম্ভলিপি ভারতবর্ষের আজ ভারতীয় প্রতীক হয়ে উঠেছে। সম্রাট অশোক এবং মৌর্য সাম্রাজ্য আমাদের কাছে এক নতুন অধ্যায় রূপে পরিগণিত হয়ে উঠেছিল। মৌর্য সাম্রাজ্য ছিল ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত তার ভিত্তি গড়ে তোলেন, আর অশোক তাকে মানবিক নৈতিক আদর্শে উন্নীত করেন। তাই ভারতীয় উপমহাদেশে তার এই মানবিক ও নৈতিক আদর্শ আজও সমানভাবে বহমান হয়ে আছে। ভারতীয় মানুষ আজও আমরা কিন্তু এই অশোকের এবং বুদ্ধের বাণী স্মরণ করে চলেছি। ধন্যবাদ। তোমরা এই ভিডিওটি দেখবে এবং অধ্যয়ন করবে। আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।